আচ্ছা, তোমার প্রবলেম যখন প্রেডিক্টেবল হবে তখন সেটার এগেইনস্টে প্রস্তুতি নেওয়াটাও অনেক বেশি সহজ হয়ে যায়। যার কারণে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজির সময় মেডিকেল এডমিশন টেস্টে আমরা খুব ভালো মতো এতেছে গিয়ে আগাইতে থাকি। খুব ভালো মতো না হোক, একটা মোটামুটি গোছানো প্রিপারেশন আমাদের থাকে। কিন্তু যেহেতু আমাদের এই জিকে আর ইংলিশ এই শত্রুটা হইতেছে গিয়ে আনপ্রেডিক্টেবল, তার এগেইনস্টে আমরা কিভাবে কাজ করব সেটা আমরা বুঝতে পারি না, বুঝে উঠতে পারি না দেখেই অ্যাকচুয়ালি মেডিকেল এডমিশন টেস্টের 10 দিন আগে, 15 দিন আগে, 1 মাস আগে আমরা রিয়েলাইজ করি যে এটা নিয়ে আমাদের কোনো কাজ করা হয়নি। এখন একটা জিনিস, সেটা হচ্ছে জিকেই তে যে 25 নাম্বারটা, এই 25 নাম্বারের কতটুকু তোমার হাতে, এই জিনিসটা একটু বোঝা লাগবে। জিকে ইংলিশের 25 মার্কের মধ্যে যদি তুমি খুব ভালো মতো গোছানো, একদম হচ্ছে গিয়ে স্টেপ বাই স্টেপ প্রিপারেশন নিতে থাকো, তখন এই 25-এর মধ্যে নিয়ারলি তোমার 20 নাম্বার হাতে চলে আসে। ঠিক আছে, 20 প্লাস মাইনাস, 20 প্লাস মাইনাস হইতেছে, আমি এখানে কত লিখতে পারি, 20 প্লাস মাইনাস হইতেছে ধরো 2। ঠিক আছে, 18, 20 এরকম একটা রেঞ্জের মার্ক আমাদের হাতে চলে আসবে। এখন ইজ ইট গুড ইনাফ? কোয়েশ্চেন ইজ ইট গুড এনাফ? যে 20-এর মধ্যে যদি আমরা ধরেন 5 চলে গেল, জিকে আর ইংলিশের মধ্যে আমার 5 চলে গেছে, আমার হচ্ছে কি 6 চলে গেছে বা 7 চলে গেছে, ধরলাম যে আমার 5 থেকে 7 মার্ক হচ্ছে জিকে তে চলে গেছে, এই চলে যাওয়াটা কতটা চলে মানে লস? সেটার আনসার হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি এই 5 থেকে 7 মার্ক কিন্তু তোমার ম্যাটার করবে না, চান্স পাওয়ার ক্ষেত্রেও ম্যাটার করবে না, তোমার যদি ভালো মেডিকেল লাগে তখন ম্যাটার করবে না। তার পারফেক্ট এক্সাম্পল হইতেছে গিয়ে আমার জিকেইতে টোটাল মার্ক ছিল 19 দশমিক সামথিং, 19 দশমিক সামথিং প্লাস মাইনাস, কারণ আমি তো জানি না এক্স্যাক্টলি কোনটা কারেক্ট হয়েছে কোনটা হয় না, বাট তাও মানে কারাকারি করে 19 দশমিক সামথিং আসছিল আমার। জিকে 10টাই হয়েছিল, বাট ইংলিশ একটু ঝামেলা হয়েছে, কি ঝামেলা হয়েছে সেটা বলবো পরে। বাট ইংলিশ একটু স্ট্র্যাটেজিক্যাল মিস্টেকের কারণে আমার কত চলে আসে, 19 দশমিক সামথিং চলে আসে। তার মানে আমার কিন্তু দেখো ছয়ের চেয়ে বেশি নাম্বার কিন্তু ছিল না, ইট স্টিল ইন দ্য মিডিয়ান সিতে চান্স পাইছি। তো দ্য থিং ইজ, এখানে তোমার এক্স্যাক্টলি মার্ক এটাই লাগবে যেটা তোমার হাতে থাকতে পারে। খুব বেশি এক্সট্রা অর্ডিনারি প্রিপারেশন নিয়েও কোনো মানে খুব বেশি এক্সট্রা অর্ডিনারি প্রিপারেশনের চিন্তা ভাবনা করে লাভ নাই। তার মানে প্রথম যে জিনিসটা জিকে নিয়ে তোমার চিন্তা করা লাগবে সেটা হইতেছে এখানে আমার প্রিপারেশনটা খুব সাধারণ হবে, এক্সট্রা অর্ডিনারি হবে না। এক্সট্রা অর্ডিনারি হইতে গেলেই সমস্যা দেখা যায়। কোচিং এর এক্সামে তোমার হচ্ছে কি খুব এক্সট্রা অর্ডিনারি একটা ইংলিশ কোয়েশ্চেন দিয়ে দিছে, একদম হইতেছে গিয়ে গ্রামার থেকে খুব পেঁচানো একটা কোয়েশ্চেন দিচ্ছে, তুমি এটা না পেরে অনেক বেশি হতাশ। দ্য থিং ইজ, তোমার প্রিপারেশনটা সাধারণ একটা প্রিপারেশন হইলেও হবে জিকে ইংলিশের ক্ষেত্রে। আর তুমি বলতে পারো ভাই তাহলে সাধারণ যদি প্রিপারেশন হয় জিকে ইংলিশে, তাহলে সবাই আটকায় কোন জায়গায়, ভুল করে কোন জায়গায়, প্যারা খায় কোন জায়গায়? প্যারা এইখানে খায় যে এখানে আমাদের ইউনিভার্সাল ফিক্সড টাইম আমরা দিতে পারি না। তোমার একটা জিনিস বুঝাই, সিম্পল ক্যালকুলেশন। ধরো আজকে আমি এই ভিডিওতে যত স্ট্র্যাটেজি বলবো বা যত টেকনিক বলবো বা যাই বলবো না কেন, এটা তুমি ফলো করলা, ফলো করার পরে তুমি কত নম্বর কমন পাবা? আমি বলতে চাইতেছি তুমি 20 প্লাস মাইনাস কিছু একটা কমন পাবা, বা হইতে পারে তুমি 15টাও কমন পাইছো, হইতে পারে আরো কমে তুমি 10টা কমন পাইছো, হইতে পারে তুমি 5টা কমন পাইছো, হইতে পারে তুমি একটাও কমন পাও না। একদম ওর্স্ট কেস সিনারিওতে গেছি, একদম একদম ধরো চিন্তা করে দেখো, থিওরিটিক্যাল চিন্তা ভাবনা। ধরো আমি যে যা কিছু বলছি তা কিছু করার, তা মানে তা ফলো করার পরে তোমার কমন এই যে 15টা হতে পারে, 10টা হতে পারে, 5টা পড়তে পারে, আবার তোমার 20টাও কমন পড়ে যেতে পারে। তাহলে তুমি বলতে পারো যে ভাই যেখানে 5টা 6টা কমন পাওয়ার চান্স আছে সেখানে আমি এরকম প্রিপারেশন কেন নিব, বা এই যে ফিক্সড টাইম আপনার একটা বলতেছেন এটা কেন রাখবো? থিং ইজ, যদি তুমি একটা ফিক্সড প্যাটার্নে ফিক্সড টাইম ডেইলি জিকের জন্য ফিক্স করে রাখো, তাহলে তুমি মেন্টালি অনেক বেশি আগায় থাকবা। এখন এইখানে মেন্টালি আগায় থাকা জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কেন? ধরো মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রিপারেশনের আর হইতেছে গিয়ে 10 দিন থেকে বা 15 দিন আছে, এই 10 থেকে 15 দিনে তুমি প্যানিক খাবা না। কি নিয়ে প্যানিক খাবা না? যে আমি তো জিকে ইংলিশের প্রিপারেশন শুরু করতেছি না এখন, ঠিক না? তো ওই জায়গাতে ধরে নিলাম পরীক্ষার হলে তোমার কমন পড়লো না, ধরে নিলাম তোমার কি হইলো না, কমন পড়লো না। এখন যে হইতেছে এরকম প্রিপারেশন নেয় নাই, যে লাস্ট 10 দিন প্রিপারেশন নিছে, হ্যাঁ, যে হইতেছে কি ভালো মতো প্রিপারেশন নেয় নাই, বা হইতেছে কি ফিক্সড টাইম রাখে নাই জিকে ইংলিশের জন্য, একদম লাস্টে গিয়ে পড়বো ওই ধরনের চিন্তা ভাবনা রেখে, এখন ধরো তার কমন পড়ছে, ধরো তার কমন পড়ছে, বলো তো পরীক্ষার হলে কে আগে আছে? এক্স্যাক্টলি তুমি আগায় আছো। একদম সত্যি কথা বলতে, পরীক্ষার হলে তুমি আগায় আছো। কিভাবে জানো? কারণ তুমি যে প্রিপারেশন নিছো, অ্যাটলিস্ট এর দূর কনফিডেন্স তোমার ভিতরে চলে আসবে।
যে অ্যাটলিস্ট আমি প্রিপারেশন নিছি, অ্যাটলিস্ট আমি টাইম দিছি, অ্যাটলিস্ট আমি এফোর্ট দিছি, অ্যাটলিস্ট কিছু একটা করছি, আমি কন্টিনিউয়াস টাইম দিছি জিকে ইংলিশে। তার মানে জিকে ইংলিশ নিয়ে তোমার ভিতরে যে ভয়টা, যে চিন্তা ভাবনাটা, সেটা কিন্তু অনেক বেশি কন্ট্রোলে চলে আসবে যদি তুমি কন্টিনিউয়াস একটা ফিক্স প্যাটার্নে জিকে ইংলিশের প্রিপারেশন নিয়ে আগাইতে থাকো। কিন্তু যদি তুমি লাস্টের দিকে গিয়ে দৌড়াদৌড়ি করো, কমন পাইলেও দেখবা ভুলে গেছো পরীক্ষার হলে গিয়ে। একদম সত্যি কথা এটা। তোমার এখানে আমার এই কথাবার্তাগুলো উইয়ার্ড মনে হতে পারে যে ভাই লাস্টের দিকে প্রিপারেশনে যদি কমন পাই তাহলে তো ভালোই, কিন্তু দ্য থিং ইজ তখন মাথা কাজ করবে না। তুমি পরীক্ষার হলে যখন যাবা তোমার মাথা এটা বারবার ইট খাবে, সব প্রিপারেশন ভালো মতো হয়েছে, জিকেই হয় নাই। তো এই মেন্টালিটি, এই মেন্টাল প্রিপারেশনটাতে আগে রাখার জন্য তোমার ইউনিভার্সাল ফিক্সড টাইম থাকা লাগবে। এন্ড হোয়াট ইজ ইউনিভার্সাল ফিক্সড টাইম? চলো দেখি। ইউনিভার্সাল ফিক্সড টাইম হইতেছে ডেইলি 1 কিংবা 2 কিংবা 2.5 ঘন্টা। এটা কি জিনিস? মানে কেন বলছি ইউনিভার্সাল ফিক্সড টাইম? কারণ হচ্ছে আমাদের ইউনিভার্সাল ফিক্সড টাইম কি বলতো? আমরা ঘুমাই, আমরা খাই, আমরা ধরো নামাজ পড়ি, এই টাইমগুলো আমাদের ফিক্স, এই জিনিসপাতিগুলো আমাদের ফিক্স। এরকম ভাবে জিকেই তোমার ফিক্স করা লাগবে। এই ভিডিওটা দেখার সময় বা হচ্ছে কি এই ভিডিওটা দেখার পরেও তোমরা সেম কাজটাই করবা। অনেকে চিন্তা ভাবনা করবা যে ঠিক আছে ভাই কালকে হইতেছে গিয়ে আমি 10টা থেকে জিকেই পড়বো। তখন তুমি কোচিং এর এক্সামের প্রিপারেশন নিতে গিয়ে দেখতেছো যে কেমিস্ট্রি হইতেছে আরো 1 ঘন্টা পড়া বাকি, তখন তুমি ওই কেমিস্ট্রি আরো 1 ঘন্টা পড়বা। পড়ে টোরে দেখা যাইতেছে 11টা 11:30 বেজে গেছে, এবার তোমার আর জিকেই পড়তে ইচ্ছা করতেছে না। ধরো তোমার ঘুমের টাইম চলে আসছে, তখন হচ্ছে কি তোমার আর জিকেই পড়তে ইচ্ছা করতেছে না, তুমি তাকে বাদ দাও, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যে জিনিসগুলো বাকি আছে ওগুলো আগে শেষ করি, ওগুলাই মেন। ওগুলোতে টাইম দিলে, ওগুলোতে এফোর্ট দিলে নাম্বার পাওয়ার চান্স শিওর। জিকেইতে টাইম দিলে তো আমার নাম্বার এমন না যে পাই যাবো। আজকে তুমি 5টা ভোকাবুলারি মুখস্থ করলে যেগুলো কমন আসবে এমন তো না। দ্য থিং ইজ এই যে এটা মেন্টালি আগায় থাকা, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। মানে ইয়ার ক্ষেত্রে, মেডিকেল অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে আমি বলতেছি না আমি 9 পাইছিলাম জি ইয়াতে, তোমার হচ্ছে গিয়ে 15তে পাইছিলাম 9, খুবই খারাপ নাম্বার ইংলিশে। কেন হয়েছে আমার এটা? বাকি সব প্রিপারেশন ঠিক ছিল, আমি ইংলিশে প্রতিদিন টাইম দিই, ঠিক আছে, খুবই কম টাইম দিছি প্রতিদিন। জিকেতে টাইম দিছিলাম বাট ইংলিশে টাইম দিই। এটার কারণে দেখা গেছে আমার মানে আমি খুব প্যানিকড হয়ে পরীক্ষার হলে ভুল করছি, ইংলিশ অনেকগুলো ভুল করছি, 3-4টা ভুল করছি। এটার কারণে আমার নাম্বারটা চলে গেছে। সো তুমি এই ভিডিও থেকে এই কথাটাই নিবা যে তোমার কন্টিনিউয়াসলি টাইম দেওয়া লাগবে। তুমি যেমনে না ঘুমাই থাকতে পারো না, তুমি যেমনে না খেয়ে থাকতে পারো না, তুমি তেমনি জিকেইতে এই টাইমটা না দিয়ে থাকতে পারবা না। এটা একদম ফিক্সড। সো এই প্যাটার্নটাতে তুমি যদি ঢুকতে পারো তাহলে ভিডিওটা তোমার জন্য, নাইলে তোমার ভিডিওটা দেখার দরকার নাই। কারণ দেখো সেম কথাবার্তাই তুমি দেখবা যে অনেকগুলো ভিডিওতে বলতেছে। তো তুমি যদি মেইনটাই ফলো করতে না পারো, তোমার হচ্ছে এরপর স্ট্র্যাটেজিগুলো তো তোমার ক্ষেত্রে কাজে আসবে না, ঠিক না? সো এইটা আমি 1-2-2.5 ঘন্টা কেন দিতাম? কারণ 1 ঘন্টা যদি দাও তুমি জিকেতে টাইম দিতে পারবা বা ইংলিশে টাইম দিতে পারবা, জিকে অথবা ইংলিশে টাইম দিতে পারবা। 2 ঘন্টা যদি দাও বা 2.5 ঘন্টা যদি দাও, তুমি জিকে ইতে টাইম দিতে পারবা, দুইটাতে টাইম দিতে পারবা 1 ঘন্টা 1 ঘন্টা করে। সো এই ডিস্ট্রিবিউশনটা কিভাবে হবে চলো আমরা দেখি। এই ডিস্ট্রিবিউশনটা কিভাবে হবে? ডেইলি আমরা হইতেছে যদি জিকে পড়ি, খালি যদি জিকে পড়ি, তাহলে আমার এখানের টাইমটার 80% আমি পড়বো হচ্ছে গিয়ে বাংলাদেশ বিষয়াবলী, 80% বাংলাদেশ বিষয়াবলী, এবং 20% পড়বো ইন্টারন্যাশনাল। ওকে, গট ইট? 20% ইন্টারন্যাশনাল পড়বো। অর্থাৎ তুমি যদি 40 মিনিট পড়ো বাংলাদেশ, 20 মিনিট পড়বা ইন্টারন্যাশনাল, ঠিক আছে? সো মানে 1 ঘন্টা যদি পড়ো আর কি, 2 ঘন্টা পড়লে তো এটা ডাবল হবে। সো এভাবে এই জিনিসটা আমাদের ফিক্স করা লাগবে। আচ্ছা, এটার পরে ইংলিশ। এখন দেখো ইংলিশে হইতেছে আমাদের জিনিসটা কিভাবে ফিক্স করা লাগবে। ইংলিশে সেম কাহিনী, যদি তুমি 40 মিনিট প্লাস 20 মিনিটের স্কেডিউল করো, তাহলে 40 মিনিট তোমার গ্রামাটিক্যাল জিনিসগুলো দেখা লাগবে, এবং এই 20 মিনিট কি করবা? এই 20 মিনিট তোমার ভোকাবুলারি পার্টটা দেখা লাগবে, একদম ফিক্সড। ডেইলি তোমার ভোকাবুলারি পার্টটা ইংলিশের জন্য দেয়া লাগবে। এখন তুমি ভোকাবুলারি বলতে কি বুঝতেছো? ভোকাবুলারিতে আমাদের অনেক কিছু আছে, একটু পরে আমরা দেখবো কি কি ভোকাবুলারি আন্ডারতে পড়ে। বাট থিং ইজ এটা তুমি 20 মিনিট দিবা। এই 20 মিনিটে তুমি কয়টা ওয়ার্ড মুখস্থ করবা, কয়টা ওয়ার্ড টার্গেট রাখবা, এটা তোমার ব্যাপার, একদম তোমার ব্রেনের উপর। আমার ক্ষেত্রে বলি, আমি 6-7টার বেশি ওয়ার্ড একদিনে মুখস্থ করতে পারতাম না, হাইয়েস্ট 10টা পারতাম। তো আমার টার্গেট থাকতো 10টা আমি মুখস্থ করবো। এখন এই 10টা করতে গিয়ে আমার দেখা যেত কতক্ষণ হইতেছে, মানে 20 মিনিটের বেশি চলে যেতেছে। তো আমি 20 মিনিটের বেশি টাইম নিতাম। তুমি এটা করতে পারো যে ভোকাবুলারির জন্য তুমি আইদার 20 মিনিট ফিক্স রাখবা, নয়তো 20 মিনিটে না হলে তুমি 25 মিনিট দিবা, 30 মিনিট দিবা। বাট তোমার 10টা যেটা টার্গেট রাখছো 10টা ভোকাবুলারি ফিক্স করবা। এক জিনিস। 2 নম্বর জিনিস গ্রামার জিনিসটা। গ্রামার জিনিসটা তো এমন না যে হচ্ছে কি
হচ্ছে তোমার কি মুখস্থ করা লাগবে। গ্রামারে যে পার্টটা তুমি পড়তে যাইতেছো ওই পার্টটা তুমি ক্লিয়ারলি রুলস পড়বা, রুলস পড়ে প্র্যাকটিসে চলে যাবা। সো যদি তোমার 40 মিনিট বরাদ্দ থাকে, 10 মিনিটে তুমি রুলস পড়বা, বাকি 30 মিনিট তুমি প্র্যাকটিস করবা প্র্যাকটিস বুক থেকে। অনেকগুলো প্র্যাকটিস বুক আছে, ওই প্র্যাকটিস বুক গুলো থেকে আমরা ফলো করা শুরু করবো, ঠিক আছে? তো এটা হচ্ছে গিয়ে একদম বেসিক স্ট্রাকচার, আমরা কিভাবে আমাদের টাইমটাকে ডিস্ট্রিবিউট করব, আমরা কিভাবে আমাদের টাইমটাকে ডিস্ট্রিবিউট করব, এটা হচ্ছে কি এভাবে ডিস্ট্রিবিউট আমরা করলাম। আচ্ছা, এই জিনিসটা যদি ফিক্স হয় তখন আমাদের প্রশ্ন চলে আসে ভাই কোন বই ফলো করব বা কি ফলো করব। দেখো জিকে এর ক্ষেত্রে আমার চয়েস হইতেছে রেটিনা ডাইজেস্ট। তুমি বলতে পারো যে ভাই আপনি কি রেটিনা থেকে স্পন্সর কথাবার্তা বলতেছেন কিনা। ডেফিনেটলি না, আমি রেটিনায় পড়িও নাই, ঠিক আছে, কিন্তু রেটিনা ডাইজেস্ট আমার কালেক্ট করা ছিল, তো রেটিনা ডাইজেস্টটা পড়তে পারো। রেটিনার সব জিনিসপাতিগুলো গুছানো আছে। আর ইংলিশের ক্ষেত্রে অনেকগুলো বই ভালো। উন্মেষের মেডিডিক্স যেটা আছে ওটাও খারাপ না, আবার হচ্ছে মেডিকোর বইটাও খারাপ না, রেটিনার বইটাও খারাপ না। সো কারণ গ্রামার তো সবখানে ভালো থাকবেই। বাট ওই যে মাস্টার একটা বই আছে, এই মাস্টার বইটা প্র্যাকটিসের জন্য ভালো, অ্যাপেক্স বা মাস্টার, যে কোনো একটা। এখন এখানে একটা ট্র্যাপ আছে, দ্য ট্র্যাপ ইজ, এখানে এত বেশি কোয়েশ্চেন শেষ করা যায় না, সোজা কথা শেষ করা যায় না। আমি টার্গেট রাখছিলাম ফার্স্টে 19 থেকে যেটা দিছে ওটা সলভ করে তারপরে অ্যাপেক্স শেষ করবো, হয় নাই, পসিবল হয় নাই। এখানে তোমার বাংলাদেশের যতগুলো চাকরির পরীক্ষা আছে সবগুলার কোয়েশ্চেন দেয়া আছে, অ্যাডমিশন তো আছেই আছে। সো ওইসব জায়গায় একটা আমরা মানে সাগরের মধ্যে হারাই যাই, তখন আমাদের প্যারা আরো বেশি বেড়ে যায়। তো তুমি জিনিসটা করবা কি, তোমার যখন মাস্টার বা অ্যাপেক্স নিয়ে ইংলিশ প্র্যাকটিস শুরু করছো, তোমার মেন টার্গেট থাকবে প্রথমত বিসিএস শেষ করা, দ্বিতীয়ত অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেনগুলো শেষ করা। এর দূর শেষ করতে পারলে তোমার বাকিগুলো দেখার মানে যদি টাইম থাকে তখন দেখবা। বাট বিসিএস এবং এখান থেকে বিসিএস এবং অ্যাডমিশন এই দূর কোয়েশ্চেন দেখার পরে বাকি যে চাকরি হাবিজাবি কোয়েশ্চেনগুলো এগুলা তোমার প্রায়োরিটি নিজের উপর ডিসাইড করবা, যে টাইম আছে করে ফেলি সলভ। কারণ প্র্যাকটিস করে তো আমার টাইম ওয়েস্ট হইতেছে না, প্র্যাকটিস করলে তোমার একটা জিনিস রুলস না পারলেও ওই জিনিসটা শেখা হয়ে যায়। তো প্র্যাকটিসটা ইম্পর্টেন্ট। তো জিকে এর ক্ষেত্রে তোমার এই বইগুলো তোমরা কিনে প্র্যাকটিস করতে পারো। আর সরি ইংলিশের ক্ষেত্রে, আর জিকে এর ক্ষেত্রে রেটিনা ডাইজেস্টটা ভালো, আমি বলতেছি না যে এটাই কিনা লাগবে। তারপরে ও হ্যাঁ, পাশাপাশি তোমার এই MP3টা কিনতে পারো, MP3 কিনতে পারো। এখন তুমি বলতে পারো যে ভাই তাহলে এই যে ইয়ার জুবাইর জিকে কি দোষ করছে, আমি পড়ি নাই জুবাইর জিকে, এটার জন্য বলতেছি না। এখন তুমি যদি ফিল করো যে জুবাইর জিকে পড়বা, পড়ো, কোনো সমস্যা নেই। প্রথমে আমি বললাম যে তুমি রেটিনা ডাইজেস্টটা কিনতে পারো, এটার পরে তোমার যদি ফিল হয় রেটিনা ডাইজেস্টে এনাফ হইতেছে না, তুমি MP3টা কিনতে পারো, এটা বা হইতেছে কি জুবাইর জিকে কিনতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু কিনে তুমি কি করবা বলো তো, কিনে তোমার এই জিনিসটাই করা লাগবে যে ইউনিভার্সাল ফিক্স টাইমের ভিতরে তোমার ওই জিনিসটা পড়া লাগবে এবং প্র্যাকটিস করা লাগবে। সো এই জিনিসটা যখন ফিক্স হইলো মাথায়, তাহলে এবার আমরা চলে যাই যে এক্স্যাক্টলি জিকে জিনিসটা এবার মানে আমাদের বর্তমান যে 15 নাম্বারটা, এই 15 নাম্বারটা কিভাবে ডিস্ট্রিবিউট হয়েছে। এখন তো আমি ডেফিনেটলি বলবো না যে সিলেবাস কি, আমি এমন কিছু যে টপিক এখানে লিখছি যে টপিকগুলো তোমার প্রায়োরিটিটারে সেট করে দিবে জিকে ইংলিশের ক্ষেত্রে। সো প্রথম টার্গেট বাংলাদেশ, আমরা বললাম না বাংলাদেশ 80% টাইম আমরা পড়বো, 80 বাদ দাও, তুমি যদি 70% টাইমে পড়ো সমস্যা নাই। বাট একটা দিনের 1 ঘন্টা টাইম দাও, তোমার তোমার 40 মিনিট কারে দেওয়া লাগবে, বাংলাদেশকে দেওয়া লাগবে। আর এই বাংলাদেশের মধ্যে কোন জিনিসগুলো থেকে তোমার প্রশ্ন আসবেই আসবে, তুমি ডেফিনেটলি জানো মুক্তিযুদ্ধ থেকে প্রশ্ন আসবে, অবশ্যই আসবে। 47 থেকে 71-এর মধ্যে যে টাইম পিরিয়ডটা, এই টাইম পিরিয়ডটাতে থেকে প্রশ্ন আসবে, এটা শিওর, যে বছরই প্রশ্ন হোক না কেন। এরপরে যেহেতু এটা আমাদের জুলাই আন্দোলনের পরের মানে জাস্ট একদম রিসেন্ট ইয়ার, সো ডেফিনেটলি জুলাই আন্দোলন থেকে কোয়েশ্চেন আসবে। তোমরা ইয়াতে দেখছো গত বছর ডেন্টাল এবং মেডিকেল অ্যাডমিশন টেস্টে দেখছো জুলাই থেকে কোয়েশ্চেন দিয়ে দিছে, একদম মীর মুগ্ধের পুরো নাম কি এটা দিয়ে দিছে। সো এটা তো একদম আমার বলে দেওয়ার কাছে না, এটা তো আসবেই কোয়েশ্চেন। একটা জিনিস আমি লিখছি, স্বাস্থ্য এবং চিকিৎসা, স্বাস্থ্য এবং চিকিৎসা মেডিকেল অ্যাডমিশন টেস্টে 24-25-এর কোয়েশ্চেনটা যদি তুমি উল্টাও, তাহলে তুমি একটা জিনিস দেখতে পারবা যে স্বাস্থ্য এবং চিকিৎসা এই খাত থেকে কোয়েশ্চেন আসছে 10টা কোয়েশ্চেনের মধ্যে, সরি 20টা কোয়েশ্চেনের মধ্যে ডেন্টাল এবং মেডিকেল অ্যাডমিশন টেস্টের 6টা কোয়েশ্চেন আসছে এই সেগমেন্ট থেকে, ঠিক আছে। একটা ছিল হচ্ছে গিয়ে তোমার ফিল্ড হাসপাতালকে প্রতিষ্ঠা করছে, তারপরে ঢাকা মেডিকেল কলেজ থেকে আসছে অনেকগুলো কোয়েশ্চেন, ঢাকা মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠা হয়েছে, ঢাকা মেডিকেল কলেজ কি ছিল আগে, তারপরে তোমার মুক্তিযুদ্ধের সময় হচ্ছে গিয়ে আরো কয়েকজন চিকিৎসক নিয়ে কোয়েশ্চেন আসছে। তো দ্য থিং ইজ আমাদের জন্ডাটা মুক্তিযুদ্ধ প্লাস স্বাস্থ্য এই টাইপসের কোয়েশ্চেন সহ আসছে, আবার স্বাস্থ্য খাত নিয়ে আলাদা করে কোয়েশ্চেনও আসছে। তো স্বাস্থ্য খাত জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। স্বাস্থ্য খাতের মধ্যে কি কি পড়ে, বাংলাদেশে যতগুলা তোমার হচ্ছে গিয়ে স্বাস্থ্য খাত সংক্রান্ত
প্রতিষ্ঠান আছে সবগুলো তোমার একটু জানা লাগবে। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন আছে, ঠিক আছে, গণস্বাস্থ্য কেন্দ্র আছে, এই যে বা হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে কলেরা নিরাময় কেন্দ্র আছে, মাদক নিরাময় কেন্দ্র আছে, যা কিছু আছে তা নিয়ে তোমার একটু বেসিক ধারণা থাকা লাগবে। কত সালে প্রতিষ্ঠা হয়েছে এটা জানা লাগবে, ঠিক আছে, বা বর্তমান কোথায় অবস্থিত এটা একটু জানা লাগবে। মুখস্থ না করো, অ্যাটলিস্ট রিডিং দিয়ে রাখো, মাথার মধ্যে ঢুকলে যদি হচ্ছে ওই লাইনটা চলে আসে কমন পেয়েও যেতে পারো, ঠিক আছে। পড়াটা ইম্পর্টেন্ট, বললাম না আমি, কমন পাবা নাকি ওইখানে কি আনসার করবা সেটা হচ্ছে পড়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট নিজের কনফিডেন্স বুস্ট আপ করার জন্য। সো স্বাস্থ্য এবং চিকিৎসা একটা অন্যতম খাত যেটা তোমার অনেক বেশি গুরুত্ব দেওয়া লাগবে। স্বাস্থ্য রিলেটেড যাই বাবা তাই পড়বা। বাংলাদেশের যে চিকিৎসকরা তোমার মুক্তিযুদ্ধে ভূমিকা রাখছে, যে চিকিৎসক মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে, ডক্টর ফজলে রাব্বি, ডক্টর আলিম, সো ডক্টর আলিম চৌধুরী, তো এই যে ফিগার গুলা তোমার এদের সম্পর্কে অনেক ভালো করে জানা লাগবে কে কি ছিল, ঠিক আছে। সো যখন তুমি যে কোনো বইয়ে এই পার্টটা মিসিং পাবা, তোমার টার্গেট থাকবে এটা খুঁড়ে 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 বাইর করা অন্য জায়গা থেকে। দরকার গুগল করো তুমি, চিকিৎসক কারা কারা মারা গেছিল, বাংলাদেশে কি কি চিকিৎসা কেন্দ্র আছে, বাংলাদেশের হাসপাতাল কয়টা, বাংলাদেশের হাসপাতাল কোনটা কখন স্টাবলিশ হয়েছে, এইগুলো মানে তোমার যত ধরনের খুঁটিনাটি প্রশ্ন সম্ভব স্বাস্থ্য রিলেটেড সবগুলো তোমার জানা লাগবে। এটার পরে জাতীয় বিষয়াবলী, ডেফিনেটলি তোমরা 24-25 কোয়েশ্চেনটা দেখছো যে 100 টাকার নোটের পিছিয়ে কি থাকে, ও অত টাকার নোটের পিছিয়ে কি থাকে, এগুলো কোথেকে আসে, এগুলো বাংলাদেশের জাতীয় বিষয়াবলী, ঠিক না। তোমাকে ডেফিনেটলি মেডিকেল অ্যাডমিশনে এই কোয়েশ্চেনটা করবে না যে বাংলাদেশের জাতীয় ফুল কি, জাতীয় ফল কি, তোমাকে একটু ট্রিকি করার ট্রাই করবে যে এই নোটে কি আছে, ঠিক আছে। কিংবা বাংলাদেশ রিলেটেড স্পেসিফিক ভাবে যদি আমি বলি মানচিত্রের কথা, মানচিত্র বললে তোমরা এখন লাফায় উঠবা, এত বড় মানচিত্র আমি কেমনে কি করব। মানচিত্র নিয়ে যদি তোমার টেনশন থাকে, তোমার ডেফিনেটলি মানচিত্রটাকে প্রায়োরিটি দেওয়া লাগবে এভাবে যে মানচিত্রের সীমান্তবর্তী যে জায়গাটা, যে পয়েন্টটা, সেটা আমার পড়া লাগবে সুন্দর মতো। বাংলাদেশের আশেপাশে কোন কোন দেশের সীমান্ত কিভাবে আছে, কোন কোন জেলার সাথে আছে, এবং সীমান্ত যে আছে সীমান্তর সাথে ডেফিনেটলি এখানে তোমার বেশ কিছু জ্ঞানজাম লাগছে। বাংলাদেশের সীমান্ত এবং হচ্ছে গিয়ে ভারতের সীমান্তের মধ্যে বেশ কয়েকবার যুদ্ধ হয়েছে, ঠিক আছে, কোন যুদ্ধে কি হয়েছে এ না হয়েছে এগুলো তোমার জানা লাগবে খুঁটিনাটি। বাংলাদেশের সীমান্ত কে রক্ষা করে, কে পাহারা দেয়, ঠিক আছে, বিজিবি, বিডিআর, আগে কি ছিল ইপিআর, এগুলো সবকিছু তোমার জানা লাগবে। তারপরে বাংলাদেশের যেহেতু মানচিত্রের ভিতরে আমার নদ নদী পড়ে, তোমার নদ নদী সম্পর্কে সবকিছু জানা লাগবে। এটা তো আমার বলা লাগতেছে না, তোমার ডেফিনেটলি যে জিকে এই বইটা যে জিকে এই বইটা নিবা, যে কোনো ডাইজেস্ট হোক, যে কোনো এমপি3 হোক, হোয়াট এভার ইট ইজ, এই টপিকগুলো আছে, কিন্তু আমি কেন এগুলো এভাবে লিখে দিছি প্রায়োরিটি সেট করার জন্য যে অ্যাটলিস্ট এইগুলো এইটুকু তোমার শেষ করা লাগবে, ঠিক আছে। এরপরে জেলা সংক্রান্ত, বিভাগ সংক্রান্ত তথ্য, বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা, বড় জেলা, মানে তারপর হচ্ছে গিয়ে ছিটমহল, হ্যাঁ, ছিটমহল বাংলাদেশে যে ডিস্ট্রিবিউশন হয়েছে ইন্ডিয়ার সাথে, ওই জিনিস পাতিগুলো, ওই ইনফরমেশন গুলা, এগুলো তোমার মানচিত্র থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এখন মুক্তিযুদ্ধ যে আমি বলেছি ভাই, আপনি বলেন মুক্তিযুদ্ধ থেকে কি পড়বো, মুক্তিযুদ্ধ থেকে এমন কোনো কিছু নাই যেটা তুমি বাদ দিতে পারবা। মুক্তিযুদ্ধ একদম শুরু থেকে প্রত্যেকটা ফিগার, মুক্তিযুদ্ধের যত বড় বড় নেতা ছিল প্রত্যেককে নিয়ে পড়ালেখা করা লাগবে, ঠিক আছে। এখন বঙ্গবন্ধু নিয়ে, শেখ মুজিব নিয়ে তোমার ইনফরমেশন কমতে পারে, বাট এমন না যে হচ্ছে গিয়ে তোমার এটা পড়া লাগবে না, অবশ্যই পড়া লাগবে, যদ্দূর পড়ার উদ্যোগ তোমার পড়াই লাগবে। প্রত্যেকটা নেতাকে নিয়ে জানা লাগবে, এটা একটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এমন হতে পারে যে একজন মানে যে নেতাকে নিয়ে হচ্ছে গিয়ে আমাদের মুক্তিযুদ্ধের যে মানুষটাকে নিয়ে খুব কম কথাবার্তা, তাকে সিগনিফিকেন্স দেওয়ার জন্য হইতেছে এবারে মেডিকেল অ্যাডমিশন টেস্ট কোয়েশ্চেন দিয়ে দিতে পারে, হতে পারে, পারে, ডেফিনেটলি পারে। তুমি এমএজি ওসমানীকে নিয়ে কতটুকু জানো? আমাদের বইয়ে যে 1-2 লাইন দেয়া ছিল ওগুলা ছাড়া তো আমরা জানি না। এমএজি ওসমান নিজে মুক্তিযুদ্ধের পরিকল্পনা করছিলেন, কোথায় করছিলেন তুমি কি জানো? কয় তারিখ করছিলেন তুমি কি জানো? জানো না, খুঁড়ে 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 বের করো। রেটনা ডাইজেস্টেও ছিল, অনেকগুলো বই হচ্ছে এগুলো ছিল। সো যার সম্পর্কে তুমি কম জানো তার সম্পর্কে তোমার জানা লাগবে মুক্তিযুদ্ধের, ঠিক আছে। মুক্তিযুদ্ধের উপন্যাস, মুক্তিযুদ্ধের সাহিত্য, হ্যাঁ, কোনোটাই বাদ দিতে পারবে না। তো আমি মুক্তিযুদ্ধ নিয়ে আর কথা বলি না, কারণ মুক্তিযুদ্ধের ম্যাক্সিমাম বইয়েই খুব সুন্দর মতো মুক্তিযুদ্ধের সব ইনফরমেশন দেওয়া আছে। জুলাই আন্দোলন নিয়ে বলি না, জুলাই আন্দোলনে ও তোমার চিকিৎসক কারা কারা, 2জন চিকিৎসক মারা গেছেন তাদের সম্পর্কে জানা লাগবে। তারপর হচ্ছে কি জুলাই আন্দোলনে তো ইন জেনারেল আগাটুকুরা জানা লাগবে, কার এগেইনস্ট হয়েছে, কিভাবে হয়েছে, কয় তারিখ কি হয়েছে, এগুলো জানা লাগবে খুঁটিনাটি। তো এগুলো নিয়ে আমি আর কথা বলতেছি না, জিকে বইতে তুমি যে কোনো জিকে বইতে পাবা। এরপরে ইতিহাস, ইতিহাসের কথা শুরু করলে তো আর শেষ হয় না, ঠিক না। এটার কারণে আমি এখানে একটা জিনিস লিখছি, বিসিএস, বিসিএস, বিসিএস এ যেই তোমার বিসিএস এবং হচ্ছে অ্যাডমিশন এর, ধরো ভার্সিটি অ্যাডমিশন টেস্ট, ঠিক আছে, ভার্সিটি অ্যাডমিশন টেস্ট, জিকে, বিসিএস প্লাস ভার্সিটি অ্যাডমিশন টেস্টে যে ইতিহাস রিলেটেড কোয়েশ্চেন গুলো আসছে এগুলো তোমার জানা লাগবে। ইংরেজ শাসন আমল তো সবচেয়ে বেশি জানা লাগবেই, প্লাস মোগল আমল।
তুমি বলতে পারো ভাই আপনি সব লিখে দিতেছেন, এটা তো ফেয়ার হতেছে না, তাহলে তো আর কি ভিডিওটা দেখে কি লাভ হইতেছে। দ্য থিং ইজ তোমার কোনটাতে গুরুত্ব দিবা এটা তোমার মাথায় নেওয়া লাগবে। ইংরেজ শাসনামল, ইংরেজ শাসনামলে আমাদের অনেকগুলো শাসকের নাম আছে, অনেকগুলো ভাইসরয়, লর্ড, হ্যাঁ, তারা কেমনে কখন কি করছে না করছে এগুলো তোমার জানাই লাগবে। হইতে পারে এখান থেকে কোশ্চেন আসবে না, বাট চলে আসলে কি করবা, ঠিক না? মোগল আমল থেকে তোমার ওই যে শাসক সম্পর্ক, কে কোনখানে কি করছে, কদ্দূর করছে, হ্যাঁ, কার স্থাপনা বা স্থাপত্য সম্পর্কে অবদান কতটুকু, এগুলো একটু জানা লাগবে। তো এই যে ইতিহাস সম্পর্কে আমাদের ইংরেজ শাসন আমল, মোগল শাসন আমল, সুলতানি আমল, এগুলো কিন্তু তোমার 2-1 দিনে শেষ করা যায়, একদম সত্যি কথা, ঠিক আছে, সত্যি কথা। ইংরেজটা একটু যদি হচ্ছে গিয়ে টাইম লাগে, বাট বাকিগুলো সবগুলো মিলে কিন্তু 2-1 দিনে শেষ করা যায়। তো এটা নিয়ে প্যানিক খাওয়ার কিছু নেই, বললাম না তোমার হচ্ছে বিসিএস এর আর হচ্ছে ভার্সিটি কোশ্চেন আছে, এইসব ক্ষেত্রে এলিমিনেট করবে যে কোনটা বাদ দিবা কোনটা পড়বা। তো যেহেতু তোমার অলরেডি একটা গাইড আছে যে এতটুকুই পড়া লাগবে, তখন ডেফিনেটলি তুমি এই ইতিহাস নিয়ে প্যারা খাবা না। একদম তোমার হচ্ছে গিয়ে মৌর্য আমল, এই আমল সে আমল কেমনে কখন কিভাবে কি হয়েছে সবকিছু জানা লাগবে না, জাস্ট সিলেক্টিভ করবা এখান থেকে। এরপরে সংবিধান এবং রাষ্ট্র কাঠামো নিয়ে তোমার জানা লাগবে। রাষ্ট্র কাঠামো বলতে আমার দেশের আদালত কিভাবে কাজ করে, বিচার বিভাগ কিভাবে কাজ করে, বিচার বিভাগের ভাগ কয়টা, সুপ্রিম কোর্ট, তারপর হচ্ছে গিয়ে হাইকোর্ট, এগুলো জানা লাগবে। তারপরে তোমার হচ্ছে গিয়ে দেশের সংবিধানের আগাটুকু জানা লাগবে। তার মানে এটা না যে সংবিধানের সবগুলো ধারা তুমি মুখস্থ করবা, ঠিক না, এটা না। সংবিধান সম্পর্কে ইন জেনারেল জানো, কত তারিখ প্রণীত হয়েছে, কয়টা পয়েন্ট আছে, কয়টা কি আছে না আছে, সব জানা লাগবে। তারপর হচ্ছে কি তোমার রাষ্ট্র কাঠামো নিয়ে একটা দেশের, আমাদের দেশের ওভারঅল আমাদের দেশ কিভাবে চলতেছে, আমাদের দেশের মূল নীতি কয়টা, ঠিক আছে, আমাদের দেশের মূল নীতি কখন পাশ হয়েছিল, আমাদের দেশের সংবিধান কিসের উপর ভিত্তি করা, এগুলো তোমার জানা লাগবে রাষ্ট্র কাঠামো সম্পর্কে। এবং শেষ পর্যন্ত আমি একটা জিনিস লিখছি যে প্রাকৃতিক আর ঐতিহাসিক স্থান, ওয়ারি বটেশ্বর, তারপর হচ্ছে গিয়ে তোমার ময়নামতি, এই সেই এসব কোয়েশ্চেন আমার বলা লাগবে না, বললাম না, এসব কোয়েশ্চেন তুমি এমনিতে কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে গেলে পাবা। সো প্রায়োরিটি লিস্ট এখান থেকে এই পর্যন্ত তোমার সেট করা লাগবে। এখন তুমি বলতে পারো যে ভাই এতগুলো টপিক যে লিখছেন এগুলো কি করব, তোমার টার্গেট থাকবে ওই যে 40 মিনিট যেটা থাকে তোমার হাতে জিকের জন্য, ওই 40 মিনিটে তোমার ফিক্স করা লাগবে টার্গেট। মুক্তিযুদ্ধ আগামী 7 দিন আমি শেষ করব, এবং এই 7 দিনে প্রত্যেকদিন 40 মিনিট না হোক, যদি প্লাস মাইনাস হয়ে যায়, আমার 10 মিনিট বা 20 মিনিট যদি প্লাস মাইনাস হয়ে যায়, 1 ঘন্টা হয়ে গেল, ঠিক না, 1 ঘন্টা হয়ে গেল। এই 1 ঘন্টায় কি করা লাগবে, 1 ঘন্টায় আমার এই মুক্তিযুদ্ধ শেষ করা লাগবে, 7 দিন ধরে টাইম দিব টানা, ঠিক আছে। তার মানে এমন না যে সারাদিন তুমি মুক্তিযুদ্ধ করবা, একটা ফিক্স টাইমে তুমি মুক্তিযুদ্ধ করবা, এবং হচ্ছে গিয়ে তোমার এভাবে করলে তোমার জিনিসটা শেষ হবে না, কিন্তু শেষ হবে না। সো এই জিনিসগুলো যখন তুমি গুরুত্ব দিবা, দেয়া শেষে দেখবা যে আরো কিছু টপিক বাদ থেকে গেছে, বা বাংলাদেশের অর্থনীতি নিয়ে অনেক কথাবার্তা বলা আছে, বাংলাদেশের সমাজনীতি নিয়ে অনেক কথাবার্তা দেখবা হচ্ছে গিয়ে এই বইগুলোতে পাবা, তুমি এগুলো কি পড়বা না? এবার আসে একটা মেইন কথায়, কিভাবে পড়বো, ঠিক আছে, কিভাবে পড়বো কথাটা কেন বললাম, কারণ এই জিনিসগুলো যখন আমি পড়বো সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়বো, এবং এগুলোর বাইরে যে টপিকগুলো থাকবে সেগুলো আমি সুন্দর মতো রিডিং দিব। রিডিং বলতে কি, রিডিং বলতে বোঝাচ্ছে ঘুমানোর আগের যে টাইমটা, যেটাতে আমরা অনেক বেশি রিল্যাক্স থাকি, ওই টাইমটাতে আমি জাস্ট চোখ বুলাবো। তুমি বলতে পারো ভাই এভাবে তো মনে থাকে না, আমিও জানি এভাবে মনে থাকে না, কিন্তু সাবকনশিয়াস মাইন্ড বলে একটা কথা আছে। এই সাবকনশিয়াস মাইন্ডে আমরা যখন ব্রেনটাকে রিল্যাক্স মুডে রাখি, রিল্যাক্স মুডে থাকা অনেক কথা আমাদের সাবকনশিয়াস মাইন্ডে সেট হয়ে যায়। তো এই জিনিসটা যদি তোমার বিশ্বাস থাকে, তার মানে তোমার এগুলাকে গুরুত্ব দিয়ে পড়ার পর বাকি যে টপিক থাকবে বাংলাদেশ রিলেটেড, সেগুলো তুমি সাবকনশিয়াস মাইন্ডে রিডিং দিবা। কোন টাইমে রিডিং দিবা? ঘুমানোর আগে। ঘুমানোর আগে, ঠিক আছে, ঘুমানোর আগে কেন? কারণ এই জিনিস তুমি যখন একটা জিনিস রিডিং দাও রিল্যাক্স মোডে, তোমার ঘুম চলে আসবে, সোজা কথা। প্রথম কথা, ঘুম আসবে আস্তে আস্তে। দ্বিতীয় কথা, তোমার তো টাইম নেই সারাদিনে, তুমি দেখবা যে এই সেই করতে করতে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি করতে করতে তোমার আর এখানে টাইম দেওয়ার মতো, তুমি টাইম ব্যারি করতে পারবা না, একদম গ্যারান্টি রাখো, লিখে রাখো এটা, তুমি টাইম ব্যারি করতে পারবা না। তো একদম আমরা যখন ঘুম যাবো, ঘুম যাওয়ার 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে আমরা জিকে শুরু করলে সুন্দর মতো ঘুমটাও হয়ে যায়, প্রিপারেশনটা স্মুথ যাবে, মানে এখানে অ্যাটলিস্ট শিওর তুমি টাইম দিতে পারবা। এটা একটা জিনিস। এবার আসে আন্তর্জাতিক। ভাই এত হিউজ আন্তর্জাতিক, আন্তর্জাতিক এত বড়, এই আন্তর্জাতিক যে কেন ঢুকাইছে সেটা নিয়ে আমি তর্ক করতে যাবো না, বাট হচ্ছে এই আন্তর্জাতিক থেকে তোমার কি মাস্ট লাগবে? প্রথমত সংস্থাগুলা, তুমি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলো বা জাতিসংঘ বলো, কিংবা ধরো হচ্ছে গিয়ে মুদ্রা তহবিল বলো, বাণিজ্য আন্তর্জাতিক বাণিজ্য সংস্থা বলো, যত সংস্থা আছে, সংস্থাগুলো কত সালে প্রতিষ্ঠা হয়েছে, সংস্থাগুলোর পার্ট কি কি, সংস্থাগুলো কোন কোন দেশ নিয়ে গঠিত। হইতে পারে তুমি ন্যাটো নিয়ে পড়তেছো, তাহলে তোমার জানা লাগবে ন্যাটোর মধ্যে আন্ডারে কয়টা দেশ আছে, ন্যাটোর থেকে কয়টা বের হয়ে যেতে চাইছে। তুমি যদি ইউরোপিয়ান ইউনিয়ন নিয়ে পড়ালেখা করতে যাও, তোমার জানা লাগবে ইউরোপিয়ান ইউনিয়নে ক্যাচাল কবে লাগছে, গ্যাঞ্জাম কবে লাগছে, কবে ব্রেক্সিট ইস্যুতে, ব্রেক্সিট ইস্যুর বর্তমান অবস্থাটা কি, ব্রেক্সিট জিনিসটা কি, ঠিক আছে, এখান থেকে কোনো দেশ বের হয়ে গেছে কিনা, কয়টা দেশ বের হয়েছে, জিনিসগুলো তোমার জানা লাগবে, সোজা কথা।
সংস্থা মানে অনেক বেশি গুরুত্বপূর্ণ, 3 স্টার 5 স্টার যত স্টার মারতে পারো, ঠিক আছে, সংস্থা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এরপর আসে পুরস্কার, ঠিক আছে, নোবেল পুরস্কার থেকে শুরু করে আমাদের যতগুলো পুরস্কার আছে সবগুলো পুরস্কার নিয়ে জানা লাগবে। ম্যাক্সেসে, তারপর ধরো ম্যান বুকার বই সবচেয়ে ভালো উপন্যাসের জন্য পুরস্কার যেটা দেওয়া হয়, তারপর ধরো সাংবাদিকতার জন্য অনেকগুলো পুরস্কার দেওয়া হয়, সেই পুরস্কারগুলো নিয়ে তোমার একটু জানা লাগবে। এরপরে সীমান্তের কথাবার্তায় চলে আসি। বাংলাদেশ এবং পাকিস্তানের সীমান্ত, সরি, বাংলাদেশ পাকিস্তানের সীমান্ত নেই, বাংলাদেশ এবং ভারতের সীমান্তের নাম কি? ভারত এবং পাকিস্তানের সীমান্তের মধ্যবর্তী নাম কি? রেড ক্লিফ, এই তারপর কিছু লাইন আছে আন্তর্জাতিক সীমারেখা, হ্যাঁ, রেড ক্লিফ লাইন, তারপর হচ্ছে গিয়ে তো 36.5 এরকম টাইপসের কতগুলো নাম আছে, ঠিক আছে। এই যে রেখাগুলা, সীমারেখাগুলো কোন কোন দেশের মধ্যে আছে এটা তোমার জানা লাগবে। নেচার অ্যান্ড হেরিটেজ, ঠিক আছে, নেচার অ্যান্ড হেরিটেজ, আমাদের যে সপ্তম আশ্চর্য সেটা তো তোমার জানা লাগবে, খুঁটিনাটি সপ্তম আশ্চর্য আন্ডারে কারা কারা পড়তেছে। তারপর হচ্ছে স্পেসিফিক তোমার দ্বীপ, ঠিক আছে, তারপর হচ্ছে গিয়ে অন্তরীপ, তারপর হচ্ছে বে, বে মানে কি উপসাগর, সাগর, উপসাগর, কোন দেশের সাগর, ধরো আরব, কোশ্চেন এটা আসতে পারে যে আরব সাগর কোন দেশের মধ্যবর্তী, কোন কোন দেশের মধ্যে অবস্থিত, ঠিক আছে, কোন কয়টা দেশের মধ্যে অবস্থিত, এটার তো কোশ্চেন আসতে পারে, ঠিক আছে, নর্মাল কথাবার্তা। এরপরে ঐতিহাসিক ঘটনা নিয়ে তোমার জানা লাগবে। ঐতিহাসিক ঘটনা কি কি? ঐতিহাসিক ঘটনা ডেফিনেটলি বিশ্বযুদ্ধের চিন্তা ভাবনা চলে আসে, বিশ্বযুদ্ধ আসে, তারপর হচ্ছে কি তোমার স্নায়ুযুদ্ধ আসে, বিভিন্ন দেশের যুদ্ধ আসে, কিউবার যুদ্ধ আসে, অনেক যুদ্ধ চলে আসবে এই যে ঐতিহাসিক ঘটনার মধ্যে। তারপর ধরো 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 হচ্ছে ঐতিহাসিক ঘটনার মধ্যে কি হতে পারে? বিভিন্ন বোমা আবিষ্কার হতে পারে, ঠিক আছে, তারপর হচ্ছে কি বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিসপাতি আবিষ্কার হতে পারে। মানে স্পেসিফিক যে জিনিসটা তোমার রিডিং দিতে মজা পাবা তুমি, ঠিক আছে, ওটাই হচ্ছে গিয়ে ঘটনা। যাদের তোমার ধরো হচ্ছে কি ডাইনামাইট কিভাবে আবিষ্কার হয়েছে, বা হচ্ছে গিয়ে স্পেসিফিক গুরুত্বপূর্ণ জিনিসপাতিগুলো কিভাবে আবিষ্কার হয়েছে, এগুলো হচ্ছে অনেকগুলো ঘটনা, এগুলো তোমার জানা লাগবে। তারপরে ধরো হচ্ছে গিয়ে বিশ্বযুদ্ধ বললে তো অনেক কিছু চলে আসে, ঠিক না? তারপরে ধরো চুক্তি, বিভিন্ন দেশের মধ্যে চুক্তি, তারপর চুক্তিগুলো যে ভেঙে হচ্ছে গিয়ে ঝামেলা টামেলা লাগে, এগুলো তোমার জানা লাগবে। সো আন্তর্জাতিক থেকে তুমি যখন পড়বা, বইয়ের এই টপিকগুলো তোমার গুরুত্ব দিয়ে প্রায়োরিটি দিয়ে সেট করে তারপরে আগানো লাগবে। এরপর আমি তো বললাম যাহা যাহা কিছু বাকি থাকবে তা তুমি হচ্ছে গিয়ে কি করবা, সাবকনশিয়াস মাইন্ডের আন্ডারে রাখে দিবা। সাবকনশিয়াস মাইন্ড, সাবকনশিয়াস মাইন্ড মানে একদম রিল্যাক্স মোডে তুমি রিডিং দিবা খালি। এরপর আসি সাম্প্রতিক, বলতে পারো ভাই এগুলো পড়ার পরে তো শেষ হয়ে যাওয়ার কথা, সাম্প্রতিক জিনিসটা আবার কেন হইতেছে কি একশো বারে নামিয়ে নিব। সাম্প্রতিকে তোমার দেখবা যে 2 দিন পর পর এক একটা মানে প্রাইজের হচ্ছে গিয়ে অ্যানাউন্সমেন্ট আসতেছে। নোবেল প্রাইজ দেখবা হইতেছে গিয়ে ডিসেম্বরে তো অ্যানাউন্সমেন্ট দেয়, এখন ওগুলো চেঞ্জ আসে, এক একটা টপিকে কে কে নোবেল পাইছে বা এ পাইছে। আন্দোলন অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা জিনিস, শুধু যে বাংলাদেশে আন্দোলন হচ্ছে এমন না, তুমি দেখবে শ্রীলঙ্কাতে আন্দোলন ছিল বাংলাদেশের আগে, এরপর কিছুদিন আগে নেপালে আন্দোলন হলো, ঠিক আছে, ইন্দোনেশিয়াতে আন্দোলন হয়েছে। তো এই আন্দোলনগুলো যে হয়েছে, ঠিক আছে, তো এইগুলো নিয়ে তোমার একটু জানা লাগবে, তোমার দিয়ে দিতে পারে, কারণ আন্দোলনটা অনেক বেশি রিলেভেন্ট হয়ে গেছে এখন, বাংলাদেশের আন্দোলন থেকে ইন্সপায়ার্ড হয়ে অনেক আন্দোলন করতেছে। তো আন্দোলন নিয়ে তোমার একটু জানাশোনা লাগবে। তারপর খেলাধুলা, বিশেষভাবে নারী ফুটবল, আমার নারী ফুটবল যেভাবে আগাচ্ছে এবং হচ্ছে নারী ফুটবল যেভাবে একের পর এক চ্যাম্পিয়নশিপ জিততেছে, সাফ জিততেছে, বা হচ্ছে গিয়ে অন্যান্য দেশগুলোকে বিট করতেছে ভালো মতো, এবং হচ্ছে গিয়ে বাংলাদেশের সামনে চান্সও আছে বিশ্বকাপ খেলার। সো এই যে ইনফরমেশন গুলো আসলে তোমার জানা লাগবে, খেলাধুলা থেকে ইনফরমেশন আসলে এখান থেকে সবচেয়ে বেশি আসার চান্স। তারপর অর্জন, বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্পেসিফিক সেগমেন্টের অর্জনগুলো তোমার জানা লাগবে, এবং দুর্ঘটনা, ঠিক আছে, প্লেন ক্রাশ হয় বড় বড়, ধরো ইন্ডিয়াতে 2 দিন আগে প্লেন ক্রাশ হলো, বা বাংলাদেশেও, এগুলো তো শুধু যে আন্তর্জাতিক এমন না, এগুলো পুরা বাংলাদেশ এবং বাইরের যা কিছু আছে সবকিছু রিলেটেড, ঠিক আছে। বাংলাদেশে যদি বড় সড়ো কোনো অর্জন হয় রিসেন্টলি, সেটা তোমার জানা লাগবে। প্লাস বাংলাদেশে যদি বড় সড়ো কোনো দুর্ঘটনা ঘটে থাকে, ধরো মাইলস্টোন ট্র্যাজেডি, মাইলস্টোন ট্র্যাজেডি নিয়ে তুমি পড়তে পারো, মাইলস্টোন ট্র্যাজেডি থেকে একটা এমসিকিউ দিয়ে দিতে পারে, ঠিক না, যে মাইলস্টোন ট্র্যাজেডিতে যে শিক্ষক হচ্ছে গিয়ে প্রাণ হারাইছিলেন প্রথম, তার নাম কি হইতে পারে, ঠিক আছে, ট্রিবিউট দিয়ে তার একটা কোশ্চেন দিল। সো এত কিছু দেখার পরে তোমার মনে যদি কোশ্চেন আসে যে হচ্ছে কি এখান থেকে আমি কত নাম্বার কমন পাবো, আবারও চলে যাইতেছি আমি, সেটা হচ্ছে গিয়ে কমন পাওয়া না পাওয়া, সত্যি কথা এটা প্রেডিকশন আমি দিতে পারবো না, কেউই দিতে পারবে না, কিন্তু তুমি যে প্রিপারেশন নিবা, এতগুলা হিউজ একটা প্রিপারেশন তুমি সুন্দর মতো নিতেছো, এটাই তোমার সবচেয়ে বড় যোগ্যতা, যে যোগ্যতা অনেকেরই নাই, তারা লাস্টে গিয়ে প্যানিক অ্যাটাক খাবে। এবার আসি এই সাম্প্রতিক তুমি কিভাবে পড়বা, কারেন্ট অ্যাফেয়ার্স। এখন কারেন্ট অ্যাফেয়ার্স বললেই তো আর হয় না, কারেন্ট অ্যাফেয়ার্স বলে দিলে তো আর হয় না, কারেন্ট অ্যাফেয়ার্স তো হিউজ ইনফরমেশন থাকে। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তুমি কি করবা? কারেন্ট অ্যাফেয়ার্স অনেকে ফলো করে বাট অনেকে পারে না, বললাম না ছোট্ট হলেও অনেক বেশি ইনফরমেশন থাকে। কারেন্ট অ্যাফেয়ার্স যারা ফলো করতে পারবা না, তারা সুন্দর মতো জাস্ট হচ্ছে ডেইলি, ডেইলি না পারো কিছুদিন পর পর পত্রিকার হেডিং করবা,
বিভিন্ন কোচিং কিন্তু তোমাদেরকে লাস্টের দিকে ইনফরমেশনগুলো দিয়ে দেয় যে কি কি হয়েছে এতদিন ধরে। বাট কোচিং এর উপর ডিপেন্ড না করে তুমি এটাও করতে পারো, রেগুলার একটা যে কোনো একটা ধরো প্রথম আলো বা হচ্ছে গিয়ে কালের কণ্ঠ যে কোনো একটা অনলাইন পোর্টালে ঢুকে প্রত্যেকদিন ওদের জাস্ট হেডিং গুলো পড়বা। হেডিং করতে বেশিক্ষণ লাগে না, আর হেডিং তো তোমার মুখস্থ করতে হচ্ছে না, ভিতরে কাহিনী পড়া লাগতেছে না, তুমি জাস্ট হেডিং দেখবা ইন্টারেস্টিং কোনো কিছু আছে কিনা, নিজে কোয়েশ্চেন করবা এটা থেকে মেডিকেল ম্যানেজমেন্ট কোয়েশ্চেন কিভাবে আসতে পারে। ঠিক আছে, যদি পাও তাহলে তো ভালোই, যদি হয়ে যায় তাহলে তো লাভ হয়ে গেল, আর যদি না হয় কোনো সমস্যা নাই, লস নাই তো, ওই টাইমটা তো তুমি প্রিপারেশনের জন্যই দিতেছো। সো কোনো সময় রিগ্রেট করবা না যে একটা জিনিস উদয় পড়ছি ফাউ পড়ছি, ঠিক আছে, এই জিনিসটা করবা না। তুমি নিজের এটা বুঝাবা যে এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে, স্বাভাবিক। কোয়েশ্চেন তো 15টা আসতেছে, 150টা যদি কোয়েশ্চেন আসতো তাহলে ডেফিনেটলি এখান থেকে আসতো, ঠিক না? কোয়েশ্চেন কম দেখে হচ্ছে গিয়ে হইতে পারে যে তুমি যেখান থেকে পড়তেছো এখান থেকে আসবে না। তো নিজেকে এভাবে প্রিপারেশন নিবা, মানে মাইন্ড সেট আপ করবা যে যাই পড়তেছি তা কিন্তু কাজে আসবে। তখন দেখবা যে যেটা পড়তেছো সেটা গুরুত্ব দিয়ে পড়তে পারতেছো। এখন ধরো তুমি নিজের ডিমোটিভেট করে রাখছো, ভাই এত কিছু পড়ে লাভ কি, কমন তো নাও আসতে পারে, এখান থেকে তো কোনো কিছু নাও আসতে পারে, তখন অ্যাকচুয়ালি তুমি অনেক বেশি হতাশ হয়ে যাবা। তো নিজের সেলফ কনফিডেন্সটা অনেক বেশি এভাবে রাখা লাগবে, আমার যে প্রিপারেশনটা আমি নিচ্ছি সেটাই না। এবার চলে আসি ইংলিশে। ইংলিশে অ্যাকচুয়ালি এই দুইটা পয়েন্ট থেকে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি যে ভুল করছিলাম সেই ভুলটা হচ্ছে আমি বিসিএস এর কোশ্চেন ব্যাংক সলভ করিনি, ঠিক আছে? তো ইংলিশ যখন তুমি টাইম ডিভাইড করতেছো, আমি তোমার বলছি না যে 20 মিনিট প্লাস 40 মিনিট, তুমি মাঝে মাঝে এটা করতে পারো, 20 মিনিট প্লাস 40 মিনিট নাই, আজকে আমি পুরো 1 ঘন্টা দিব কিংবা 30 মিনিট দিব, কোথায় জানো, এখানে বিসিএস এর কোশ্চেন ব্যাংক সলভ করা। আমি একদম 15তম বিসিএস থেকে শুরু করলাম, ধরলাম 15 না 10 থেকে শুরু করলাম, একদম হচ্ছে গিয়ে এখন তো 48তম হয়ে গেছে, তাহলে 47 এর কোশ্চেনটাও আছে, তাহলে 10 থেকে 15 থেকে 47 ডিভাইড করো, আজকে 15 শেষ করবো, কালকে 16, কালকে 17, তারপর দিন 18, এভাবে 39 40 করতে করতে আমি প্রত্যেকদিন একটা একটা করে যদি সলভ করতে যাই, বা একটা না বাদ দাও, দুইটা দুইটা সলভ করলাম, বেশি কোশ্চেন তো নাই, 30টা কোশ্চেন, ঠিক আছে, 30-60টা কোশ্চেন আমি সলভ করলাম। এভাবে আমি এই 1 ঘন্টায় 3টা বিসিএস এর কোশ্চেন সলভ করবো বা 4টা বিসিএস এর কোশ্চেন সলভ করবো, এভাবে শেষ পর্যন্ত বিসিএস এর যত কোশ্চেন আছে সব আমার সলভ করা হয়ে যাবে। এটাতে একটা লাভও আছে, একটা ক্ষতিও আছে। ক্ষতিটা কি, বিসিএস এর কোশ্চেনে তো তোমার ইংলিশ লিটারেচার আছে, তোমাদের ইংলিশে কিন্তু মানে মেডিকেল অ্যাডমিশন টেস্টে ইংলিশ লিটারেচার আসার চান্স কিন্তু তোমরা মানে কম থাকে আর কি, মানে ইংলিশ লিটারেচার থেকে কোশ্চেন কম দেওয়ার চান্স। তারপর ধরো অ্যানালজি, বিসিএস এর ইংলিশে কিন্তু অ্যানালজি আছে, ধরো ওয়ার্ড রিলেটেড অ্যানালজি গুলো দিয়ে দেয়, ওই অ্যানালজি রিলেটেড কোশ্চেন আসারও চান্স কম। কিন্তু এই যে বললাম কিন্তু আছে, সেটা হচ্ছে বিসিএস এর, এই যে আমি এটা চিন্তা করছি যে বিসিএস তো এগুলো আছে, তাহলে বিসিএস এগুলো ডিরেক্ট প্রিপারেশন না নিলেও চলবে। তখন যে সমস্যাটা হয়েছে, আমাদের বেলায় লিটারেচার থেকে একটা কোশ্চেন দিয়ে দিছে, ঠিক আছে, কি ছিল জানি, ভুলে গেছি, আচ্ছা মনে নাই এক্স্যাক্টলি, বাট একটা লিটারেচার টার্ম দিয়ে বলছে এটা দিয়ে কি মিন করে, কি এখন ওই কোশ্চেনটা কি খুব তোমার ইংলিশ লিটারেচার থেকে দিছে না, ওটা বিসিএস থেকে কপি মারছে, বিসিএস থেকে কপি মারছে। সো আমি এখানে একটা মার্ক মিস করলাম বিসিএস এর কোশ্চেন সলভ না করে। তো প্রথম টার্গেট তোমার সলভ করা, দ্বিতীয় টার্গেট সলভ করার সময় এটা মাথায় রাখা যে এই যে তোমার ইংলিশ লিটারেচার বা এই ধরনের কোশ্চেনগুলো এগুলো অ্যাভয়েড করলেও পারি, বাট সলভের ভিতরে রাখলে তোমার ওই যে পরীক্ষার হলে গিয়ে কনফিডেন্সটা থাকবে, আনসার করতে পারবা। সো সলভ তোমার করা লাগবে, একদম ফিক্সড বিসিএস এর কোশ্চেন তোমার সলভ করা লাগবে। এবার অ্যাডমিশনের কথা যদি আসি, মেডিকেল অ্যাডমিশন টেস্ট, ভার্সিটি অ্যাডমিশন টেস্টের কোশ্চেন একটু চেঞ্জ আছে। আমার ভার্সিটিতে কোশ্চেন কোডিং করে, ইংলিশ ডিউর কোশ্চেনটা বাদে দিলাম, ডিউ তো পাসই করে না, ডিউ তো প্রত্যেক বছর দেখবা পাশের হার 8% 9%, বি ওই যে বি ইউনিটে নাকি মেবি, হ্যাঁ বি ইউনিটে। সো এত কঠিন কোশ্চেন তুমি কি করবা, কথা দিতে সলভ করা লাগবে, একদম সোজা কথা, সলভ তুমি করবা, কোনো সমস্যা নেই, কঠিন হোক বা যাই হোক, তোমার বিসিএস প্লাস অ্যাডমিশনে এই জিনিসটা রেগুলার টাইম দিয়ে বা একটা স্পেসিফিক টাইম দিয়ে তোমার এটা সলভ করতে করতে যাওয়া লাগবে। কেন, কারণ একদম সোজা কথা, যদি একজন ডাক্তারকে মেডিকেল অ্যাডমিশনের কোশ্চেন দিতে বানাইতে দেওয়া হয়, ও ইংলিশ নাও বানাতে দিতে চাইতে পারে, ও বাকিগুলো বানাইছে, বানাতে ফিল করছে যে উনি যে আমার হইতেছে মানে খুব বেশি এফোর্ট দিয়ে ইংলিশ আমি কোশ্চেন বানাবো না, কপি করবো, কোথেকে কপি করবো, এগুলো ছাড়া আর কি কপি কি আছে, ধরো ও নিজে অ্যাপেক্স খুলে নিজে কপি মারতেছে, মারলে তো হইতেছে কি এইসব জায়গায় কপি মারবে না, তো যে চান্সটা মিস করলে তোমার সমস্যা সেটা মিস করবে না। সো এটা একটা ফিক্স জিনিস। এবার আসি বাকি প্যাটার্ন, ভাই ভোকাবুলারি, স্পেলিং, সিনোনিম অ্যান্টোনিম আর যা কিছু আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে ঢুকাই নেই আমি, কারণ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পরে খুলাইতে পারি না। সো দ্য থিং ইজ, এখানের যে জিনিসগুলা বোল্ড লাইনে থাকে ওগুলো তোমার আগে সলভ করা লাগবে, প্লাস এই যে এই কোয়েশ্চেনের ভিতরে বিসিএস এর মধ্যে আর অ্যাডমিশনে যা যা আছে তা তোমার হচ্ছে গিয়ে ডেইলি টার্গেট করে 10 থেকে 15টা বা 10 থেকে 15টা তো সবার মাথায় ঢুকবে না, আমার নিজের ঢুকতো না, সরি 20 লিখে ফেলছি, হাই হাই, 10 থেকে 15টা ফিক্স করে তোমার ভোকাবুলারি পার্ট যেটা ওটাতে ডিভাইড করতে হবে, এবং ওটা আলাদা থাকবে প্রিপারেশন। অনেকে করে কি শুধু ভোকাবুলারি পড়ে একদিন টানা ভোকাবুলারি পড়ছে,
পরের দিন গ্রামার পড়ছে, পরের দিনকে ভুলে গেছে। ভোকাবুলারি রেগুলার রিভিশনের মধ্যে রাখতে হয়, নাহলে ভুলে যায় মানুষ, এটা একটা জিনিস। আচ্ছা, এবার স্পেলিং। স্পেলিং তুমি কি করবা? ধরো আমি পিরামিডের স্পেলিংটা বারবার ভুল করতাম। পিরামিড তো খুব সহজ না, আমি ছোটবেলায় ভুল করতাম আর কি। আমি ধরো পিরামিড কি পি ই লিখবো নাকি পি আই লিখবো ভুলে যেতাম। সো আমি এটা মনে রাখতাম পাইরামিড দিয়ে উচ্চারণই করতাম আমি পাইরামিড। পাই বললে আমার ডেফিনেটলি ওয়াই চলে আসে মাথায়। এটার কারণে আমি কি করতাম, তোমার এভাবে উচ্চারণ করতাম। সো তোমরাও জিনিসটা উচ্চারণ করতে পারো, যে জিনিসটাই, যে স্পেলিংটাই পড়বা ওটা তুমি উচ্চারণ করে ভেঙে 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 পড়বা। কোরোসিভ, কোরোসিভে তোমার হচ্ছে গিয়ে, ধরো কোরোসিভ, ধরো কোরোসিভ, আলাই জানা বানানো হয়েছে কিনা ভুলে গেছি। আচ্ছা হোয়াট এভার, কোরোসিভ যদি বানানো এটা হয় তাহলে তুমি বলবা কোর হোসিভ, ঠিক আছে, একটা এস বেশি আছে, তাহলে কোরোসিভ এভাবে মনে রাখবা তুমি। তুমি যদি এটা কোরোসিভই পড়ো তখন তুমি ভুলে যাওয়ার চান্স আছে। স্পেলিংটা একটু ভেঙে ভেঙে নিজের আলাদা টেকনিক দিয়ে মনে রাখতে হবে, এটা একটা জিনিস। এর পরবর্তীতে আসি তোমার ভোকাবুলারি এক্স্যাক্টলি কোন মোটিভেশন নিয়ে আমরা পড়বো। এই মোটিভেশন নিয়ে পড়বো যদি কমন এসে যায় তাহলে ভালো। একটা কথা, সরাসরি কমন আসতে পারে, সরাসরি কমন আসে তা আলহামদুলিল্লাহ। সরাসরি কমন যদি নাও আসে, অপশন কমন আসবে। ধরো একটা কোয়েশ্চেন দিছে, ওইখানে অপশনগুলো থেকে তুমি এলিমিনেট করতে পারতেছো, এই যে ভোকাবুলারি তুমি পড়ছিলা তার জন্য, মানে এটার জন্য হলো নিজের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য হইলো তোমার এই পার্টে টাইম দেওয়া লাগবে। একটা জিনিস ফিক্স, এটা ফিক্স, এটা ফিক্স। এবারে সেখানে গ্রামারে ভাই এই জিনিসে তুমি টাইম দিয়ে লাভ হবে, সোজা কথা। সবচেয়ে বেশি এটার জন্য আমি এখানে টাইম বেশি রাখতে বলছি। এখানে তুমি 80% টাইম দিবা অথবা 70% টাইম দিবা, বাট তুমি এখানে সবচেয়ে বেশি টাইম দিবা। পার্টস অফ স্পিচ থেকে কোশ্চেন আসে 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 আসে, ঠিক আছে, কোনটা নাউন কোনটা প্রোনাউন, কোন ধরনের প্রোনাউন, ওটা রিলেটিভ প্রোনাউন, ঠিক আছে, এই ধরনের কোশ্চেন পাবাই পাবা। এটাই পার্টস অফ স্পিচের সবচেয়ে বড় গুণ। এরপর রাইট ফর্ম অফ ভার্ব, তুমি কি ভাই রুলস পড়বা? ডেফিনেটলি পড়বা। সব ইগো বিসর্জন দিয়ে তুমি ছোটবেলায় যাই কিছু করছো না কেন, যা ছোটবেলায় অনেকবার পড়ছো, হোয়াটএভার ইট ইজ, তোমার রাইট ফর্ম অফ ভার্ব বা এইখানে যা কিছু লিখছি, প্রিপজিশন বলো, ট্রান্সফরমেশন বলো, আর্টিকেল, জেন্ডার, জেরান্ড ভার্সেস পার্টিসিপেল, সবগুলো আগে রুলস পড়া লাগবে ভাই। যে জিনিস তুমি পড়বা, পড়ার পরে প্র্যাকটিস করলে তোমার জিনিসটা আত্মস্থ করতে পারবা, নাহলে তুমি পারবা না। যত ইগো দেখাই হচ্ছে কি তুমি প্র্যাকটিসে চলে যাও, যেটা ভালো লাগে সেটা দাগাবো, এই ধরনের চিন্তা ভাবনা রাখলে হবে না, মেডিকেল এডুকেশন হবে না। সো দ্য থিং ইজ, তোমার প্রত্যেকটার ফার্স্টে রুলস পড়া লাগবে। যদি রুলস তুমি পড়া না বুঝো, তোমার ভিডিও দেখা লাগবে। যদি ভিডিও দেখো না বুঝো তাহলে আমার কিছু করার নেই। সো থিং ইজ, তুমি রুলস পড়বা, রুলস পড়ে যদি না বুঝো তোমার ভিডিও দেখবে, এবং লাস্টলি মাস্ট তোমার যেটা করা লাগবে, প্র্যাকটিস করা লাগবে। যেদিন তুমি পড়ছো রুলসটা 20 মিনিটে পড়ছো, বাকি 20 মিনিট তুমি প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করা লাগবে 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 মানে লাগবে, শিওর লাগবে। কোথায় করবা? ওই যে কোশ্চেন যেগুলো বলছে সেগুলো, মাস্টার যে কোশ্চেন ব্যাংকে সেটা, অথবা এপেক্স থেকে, ঠিক আছে। তো এই জিনিসগুলো করলে আলটিমেটলি সিস্টেমেটিকলি আমরা আগাইতে থাকবো, এবং আগাইতে আগাইতে আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টের আগ পর্যন্ত 70 to 80% প্রিপারেশন হয়ে যাবে। 70 to 80 কেন বলছি? ওই যে আমি বলছি না, আমাদের হাতে আছে কিন্তু টোটাল 20 মার্ক প্লাস মাইনাস, বাকি 5 মার্ক কি হবে? ছেড়ে চলে আসবো? ডেফিনেটলি না। যদি ভাগ্য ভালো থাকে বাকি 5 মার্ক দেবা, ইনশাআল্লাহ কমন পাইছো। যদি ভাগ্য ভালো না থাকে, দেখবা 5 মার্কের মধ্যে অপশন কমন পাইছো, এলিমিনেট করতে পারতেছো। সো আর যদি একদম ওয়ার্স্ট কেস বলি, 5 মার্ক পারলাই না, 5 মার্ক ছেড়ে চলে আসবা। মেডিকেল অ্যাডমিশন টেস্টে যে ফার্স্ট হয় সেও 95 এর বেশি পায় না, জীবনে 100 পায় নাই, পাইছে? প্রশ্ন ফাঁস হওয়ার পরও 100 পায় নাই, তার মানে ওই 5 নাম্বার ও পারে না। তো তুমি এটা টেনশন কেন করবা? তোমার টার্গেট থাকবে 20, বা 20 এর পাশাপাশি 18, 19, 20 এই রেঞ্জের মার্ক নিয়ে আসা, 17 পাইলে চান্স হয়। ওই যে আমি পাইছি 19, আমি 19 পাই, যদি ডিএমসি পাই, তুমি 17, 14 এরকম পেয়ে কেন মেডিকেলে চান্স পাবা না? ডেফিনেটলি পাবা। তো দেখি তোমার একটু রেঞ্জটা বাড়ানো লাগবে। রেঞ্জটা কিভাবে বাড়াবা? আমি যেভাবে বলছি সেটার পরেও যদি তুমি টাইম পাও, তখন তুমি ওই যে কোয়েশ্চেন ব্যাংক যেগুলো সব পুরোটা সলভ করে ফেলবা। বিশেষ আর হচ্ছে অ্যাডমিশন বাদ দিয়ে যা কিছু আছে বাকিগুলো সলভ করা শুরু করবা। যত সলভ করবা, যত প্র্যাকটিস করবা, তত তুমি স্কিলড হতে থাকবা, তত তুমি বস হয়ে যেতে থাকবা, এবং তত তোমার জিকে এর যে টেনশনটা সেটা মাথা থেকে যাবে। পুরো ভিডিওতে একটা কথা যদি তুমি নাও, সেটা হচ্ছে বিশ্বাস রাখবা যে তুমি যদি প্রিপারেশন নাও তোমাকে আল্লাহ হেল্প করবে। সোজা কথা, একদম একদম বাংলা ভাষায় বলতেছি এটা। তুমি যদি হাল না ছেড়ে প্রিপারেশন নিতে থাকো, জিকে ভাই বললাম তো প্রেডিক্টেবল না, আনপ্রেডিক্টেবল জিনিসটাই যে সুন্দর মতো প্রিপারেশন নিয়ে 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 গেছো, এটা রিওয়ার্ড হিসাবে তুমি দেখবা পরীক্ষার হলে অনেক কিছু কমন পেয়ে গেছো, অনেক কিছু না পেরেও পারতেছো। এটা আমি নিজে ফেস করছি দেখে বলছি, তোমরা এই বিশ্বাসটা রাখো, ইনশাল্লাহ তোমার এই টেনশনটা মাথা থেকে সরে যাবে। ধন্যবাদ।